আমাদের যিনি আজকে প্রধান অতিথি আছেন, এই প্রধান অতিথি তুমি না বারবার আসবে না, পেরিয়েতে অসুবিধা হচ্ছে। বরণ করে নেব, তাকে বরণ করবেন। ব্যক্তিবর্গ এবং আপনারা যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে নমস্কার জানাই। আমি সত্যি কৃতজ্ঞ যে আমার মতো একজন অতি সাধারণ নাট্যজনকে আপনারা সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, সমাদর করে। এখন আমি তো সাহিত্যের জগতের লোক নই, আমি নাট্য জগতের লোক। যদি সাহিত্য জগতের মানুষেরা মনে করেন যে নাট্য সাহিত্য বলেও কোনো কিছু আছে বা হয়, তারা সেটা বিচার করবেন। কিন্তু নাটক যখন লেখা হয়, আমার বিবেচনায় যারা সাহিত্যসেবী আছেন তারা অনেকে সেটা পড়েন না, তারা পঠিত হয় না নাটক, নাটক দেখা হয় সাধারণত। কারণ মূল পাণ্ডুলিপি থেকেই মোটামুটি মঞ্চভাস তৈরি হয় তারপরে যখন সেটা বিখ্যাত হয়ে ওঠে তখন তার একটি লিখিত আকার, মুদ্রিত আকার আমরা দেখতে পাই, যেটা বাংলা নাট্য সাহিত্যের ক্ষেত্রেও রয়েছে। অভিনয় ছাড়াও, পরিচালনা ছাড়াও আমার অন্যতম কাজ হচ্ছে যে কোনো লেখাই পড়া এবং তার কোনো বাজ বিচার নেই। ভারতবর্ষের অন্যান্য প্রদেশের লেখাও যখন হাতে পাই, তর্জমার ভিত্তিতে কখনো বাংলায় বা কখনো ইংরেজিতে, আমার মনে হয় যে যারা অভিনয় করেন, অভিনয় জগতের মানুষ, তাদের সেগুলো পড়া উচিত। আমি অন্য ভাষা, সংস্কৃত ভাষায় কোনো কাব্যের মূর্ছনা আমরা ধরতে হচ্ছে, শুনতে পাই। আপনারা অনেক সময় শুনতেন সাধু সাধু বলে ওঠে, বা আজকে যখন বিষয়েরা হয় তখন কেওয়ার বহুত খুব বলা হয়। আমাদের সময়ও আমাদের সাহিত্যের মধ্যেও সেটা ছিল। যখন কালিদাসের ব্যক্তির থেকে উচ্চারিত হয় যে শ্রীকান্তা বিরহে বরুণা স্বাধিকার প্রমত্ত সবেরস্তঙ্গমিদময়ী মমরসবেদ্যেন বস্তু যক্ষশ্চক্রে জনয়া স্নানপুণ্য রাখেছিল দিগ্ধ ছায়া তরুষবস্তি স্নানপুণ্য রাখেছিল। তখন কিন্তু সাধু সাধু, এই যে সমবেত সাধু সাধুর মধ্যে সাহিত্যের উন্নয়ন ঘটছে, বোধের উন্নয়ন ঘটছে, সমাজ স্তরের উন্নয়ন ঘটছে, সমাজ বিকাশের একটি ধারার উন্নয়ন ঘটছে। পরবর্তী পর্যায়ে আমরা গিয়ে পৌঁছচ্ছি, হৃদয়ের তন্ত্রীতে গিয়ে কোথাও বাজছে, ধ্বনিত হচ্ছে প্রতিটি শব্দ। সাহিত্যপ্রেমীরা তখন নিজেদেরকে ধন্য ধন্য বলছে। এই সেবা, পবিত্র সেবা গভীরতাটাকে যদি আমরা আজকে অনুধাবন করবার চেষ্টা করি, তাহলে বুঝব সাহিত্যের মর্ম। আলাদা করে বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুর বা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলার কোনো প্রয়োজনই হবে না। আপনারা যদি তাদের লেখনীগুলো পাঠ করেন, শুধুমাত্র পাঠের মধ্য দিয়ে আপনাদের ভেতরে যে জাগরণ ঘটবে পরবর্তী সেবার জন্যে। ওই যে থেমে থাকে না বললাম, সুনীল গঙ্গোপাধ্যায় একবার বলেছিলেন যে, আমরা বলতাম যে আপনারা একসময় অস্বীকার করেছিলেন রবীন্দ্রনাথকে, ওটা ইচ্ছে করেই করা। গিরিশবাবু উৎপল দত্ত অস্বীকার করেছিলেন, পরে গিরিশ মানুষ লিখে ভাঙাচোরাকে অন্বেষণ করে বিশ্লেষণ করে এগিয়ে চলে। সাহিত্য তেমনিভাবে জীবন থেকে রস খুঁজে পায়।
সেই দুজনের মিলন ক্ষেত্র কোনো এক জায়গায় নিশ্চয়ই আছে। এবং সাহিত্য ছাড়া যেমন নাটক হয় না, নাটক ছাড়াও সাহিত্য বাজে না। সময়ের সাথে অনেক এগিয়ে তারা সাহিত্য নাটক এগিয়ে চলে, সাহিত্য হাত ধরে নাটক এবং সাহিত্য পাশাপাশি এগিয়ে চলুক। আগামী দিনেও নাটক প্রতিবাদী হোক, নাটক সংগ্রামী হোক, নাটক জীবনের কথা বলুক, নাটক সময়ের কথা বলুক, সময় থেকে এগিয়ে চলুক, সাহিত্য যেমন চলে আমরা আপনাদের সাথে আছি। যে আপনারা যারা আমাদের ডাকে আজকে এখানে এসেছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আশা করছি আমরা আমাদের এই সাহিত্য সভাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আপনারা আপনাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব। এটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। শুনতে পেলে ভালো হতো, কিন্তু সত্যিই উনি খুব পরিমিতভাবে ভাষণ দিলেন, খুব ভালো কথা। এবার আমরা পরিচালনা করবেন সম্পাদক শ্রী শ্যামসুন্দর ভুঁই মহাশয়। আমি সাথে আছি ওনাকে সাহায্য করবার জন্য। ধন্যবাদ। এতক্ষণ আমাদের কার্যকরী সমিতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর সদানন্দ ভট্টাচার্য সঞ্চালনা করলেন। এখন সামান্যই দুটো কাজ আছে। আমরা 2 বছর হলো আমরা বড় সাহিত্য সম্মেলন শুধু সাহিত্যই পরিচালনা বা সম্পাদনা করি না, পত্রিকা শুধু প্রকাশিত হয়েছে, তার জন্য তাকে আমরা বিশেষভাবে সমর্থিত করছি এবং আমরা চাই ভবিষ্যতে আরও এরকম গ্রন্থ প্রকাশ করে বাংলা সাহিত্য জগৎকে আরও সমৃদ্ধ করবে, পুষ্ট করবে, উন্নত। চার লাইন পাঠ করার চেষ্টা করছি, যদি অনুমতি দেন। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান আজ পাইনি, দুঃখ যে বড় করব না অভিমান। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধান আজ পাইনি, দুঃখ যে দিলে করব না অভিমান। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির গড়ি। আমি যাযাবর উড়াই পথের নদী, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন থাকি। বন্ধু ঘরের খুঁজে পাই না খবর, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত।
বন্ধু আজকে আঘাত দিও না তোমাদের দেওয়া পথে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ ও চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন গচ্ছিত। নমস্কার। কবিতার নাম মানুষ মানুষ হবে কবে। মানুষ মানুষ হবে কবে, মর্তে এখন। অমানুষের জঙ্গল, অমানবিকতা ধ্বংস হবে কবে, কারা আনবে। ভুল লিখে দেবো, বৃষ্টি লিখবে তুমি, সোনার তরণী ভেসে যায় ওই নীরব সন্ধ্যা চলে। মাঠে কাটা ধানে সোনালি সৌর্য, হৃদি আহ্লাদের আছে, আধারের ছায়া ভিড় করে আসে ঘন হয়ে আরো কাছে। তারা নেই করে তুমি যে কৃষক ফলিয়েছ শ্রমদানে, রবিগর জানে তোমার ঘামের প্রতিবিন্দুর মানে। স্মৃতি আমার চোখে একটু সমস্যা থাকার জন্যে আমার প্রত্যেকবারই কেউ না কেউ বলে দেন আজকেই আমার এই কবিতাটা আপনার সামনে পাঠ করে শোনাচ্ছে। কবিতাটার নাম স্মৃতি। রিন্টু অধিকারী কবিতাটি ওনার একটু অসুবিধা থাকায় চোখে বনমালী মনীষা পাঠ করে শোনাচ্ছেন। নমস্কার। স্মৃতি কবিতাটি লিখেছেন দাদা রিন্টু অধিকারী। মনের মতো মনটি পেলে ভালো লাগে বেশ, ভালোবাসার মনের মানুষ মিলন ঘটায় বেশ। বছরের এই 6টি ঋতু চোখ ফেলতেই শেষ, হাজার বছর নিয়ে যাবে ক্ষণিকেরই দেশ। জীবনটা হয় কতটুকু কে বলতে পারে, স্মৃতিটুকু রয়ে যাবে ভাবতে লাগে বেশ। ধন্যবাদ। এই হিসেব করন্ত ভাত, হিসেব করা পরিজন, মানুষ আর ভগবানের এক মুঠো ছলনা। মৃত্যু চাদরে মুড়ে মেয়েটা এখন জীবন্ত পাঠা দাঁড়ে, ঘুটঘুটিতে আটকে স্তব্ধ কান্নার বিশ্বাস, নিরাম্বরে মুঢ়ির আত্মবিলাপ। সময়ের স্মরণকে বয়ে চলেছি রাশি রাশি দুর্গা শরৎচন্দ্রী। মেমেন্টো সার্টিফিকেট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় সভাপতি শিবশঙ্কর বক্সি মহাশয়। গৌরী বিশ্বাস মহাশয় উনি দিচ্ছেন কৌস্তব বোসকে মেমেন্টো আর সার্টিফিকেট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সম্বর্ধনা দিয়ে। এরপরে মৌমিতা রাবেয়া উনি এখান থেকে একটু বলছেন ওই দিকের বদলে। হলো সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মহিলা দিবস, নারী দিবস। তো একটা দিনে কি নারী দিবসের পালন করে কিছু নারীদের উন্নতি করা যায়? এবার এক একজনের জীবন দর্শন এক এক রকম। আমার জীবন দর্শনটা আমি তুলে ধরছি। ভুল ত্রুটি হলে বা মতানৈক্য হলে আমি প্রথমেই মাঝে মাঝে ঠিক আছে। নারী দিবসে আমার নিবেদন। নারী দিবস যখন ছিলে যুবতী, সুন্দরী বা অসুন্দরী, তখন ছিলে সন্দেহভাজন, অফিস কিংবা বাড়ি। যখন হলে মা, তখনও প্রশ্ন তোমায়, চেষ্টায় আছো। গভীর গন্ধে উদ্ভ্রান্ত বাতাসে নিষিদ্ধ আঘাত, অসহায় জীবন ঘিরে মৃত্যুর মহোৎসব, কান্নার ক্লান্ত করলভ, উদ্বাস্তু শিবির ঘিরে প্রতিশোধী হৃদংসার নির্লজ্জ উল্লাস, উদ্বোধিত অহংকারী সম্পন্ন সন্ত্রাস। ক্রমশই ভাঙছে সময়, মানুষের বুক জুড়ে জেগে উঠছে উৎসারিত ভয়। ভেঙে যাচ্ছে মানচিত্র, মানুষের পরিচিত মুখ, যাপিত জীবন জুড়ে জেগে আছে অনিরুদ্ধ সংক্রান্ত অসুখ। ধন্যবাদ আপনাকে। এটাই কি অন্তিম? উত্তর পাই। অন্ধকারও চিৎকার করে বলেছে, পথ
চলো বন্ধু। কান্নাগুলো যখন কণ্ঠ চেপে ধরেছে, অশ্রু বলে গেছে তুমি পারবে, সেদিনও পথ হেঁটেছি একাকী, সমান্তরাল ভাবে ছায়াকে সঙ্গী করে। আলোতে এসেছি, আনন্দেও ভেসেছি, সমগ্র প্রাপ্তির পরও বুঝেছি লড়াইটা লড়ে যেতে হয়। যদি কেউ সঙ্গী না থাকে, একাকী তবু ছায়াকে সঙ্গী করে জয় একদিন হবেই। হেরে যেতে নেই বন্ধু, জীবনটাই বুঝিয়ে রাখো। সকলেই সকলের তরে নাও বা হতে পারে, তবু নিজের সকলের সময় নিজেরই তরে লড়তেই হবে আমাদের। নমস্কার। ভালোবাসা দিয়ে আমি আমার স্বরচিত কবিতা দ্বিতীয় কাব্যগ্রন্থ মূল পতঙ্গের উড়ান থেকে একটু পাঠ করছি। অতীতের রামধনু, স্মৃতির ক্যানভাসে তোর ছবি ভেসে উঠল। সূর্য ভালো আছি, মনে আছে লেবুতলা পার্কের সব পেয়েছি আচরের কথা। জীবন সংগ্রামে জয় যাত্রায় অনুশীলন অনুধাবন, চিরনবীন কৈশোর আলোর প্রত্যাশায় সৃজনশীল ভাবনা, স্বপ্নময় অনুভব সত্য সুন্দর সাধনা, দুরন্ত বড় রকমের হিসাব কষে সব কিছু মনে, এভাবে দাগ জন্মে আর বিলুপ্তি ঘটে। কিছু দাগ ভোলা বড় সত্য, মনের গভীরে অজস্র প্রশ্ন করে দাগের উপরে কাটে দাগ। ভারতবাসী, চীনা বা পাকিস্তানি, কেউ বাংলাদেশি, কেউ মার্কিনি অথবা জাপানি, আমাদের হাতে আছে হাতুড়ি, কাস্তে, কলম, নেই ডলারের থলি, আছে শুধু বেচার মতো শ্রম। অফুরন্ত ডলারের মালিকরা প্রয়োজনে দেশের থেকেই, তাদের কোনো দেশ নেই। দেশপ্রেম শব্দটা তাই অবান্তর, সেটা অভাগী। এক টুকরো জমি, একটা কুড়ে, অফিসের একটা টেবিল অথবা একটা যন্ত্র, জীবন যাদের এর সাথে বাধা, বিদেশ তাদের কাছে মস্ত এক ভাব। শ্যামসুন্দর এবং অন্যান্য সমস্ত গুরুজনকে আমার প্রণাম, নমস্কার। আজকে আমার একটা প্রতিবাদী কবিতা পড়ে শোনাবো। কবিতার নাম হচ্ছে আমি ভালো নেই। অপেক্ষা করতে করতে ক্লান্ত আমি, ভুলেই গেছি এতদিনে কার জন্য অপেক্ষা, কিসের অপেক্ষা। শুধু এইটুকু বেশ বুঝতে পারছি আমি ভালো নেই। চারপাশে আলোর নামে এ কিসের রং, স্বৈরাচারের দম্ভ, অহংকার, আস্ফালন কত দেখব। এরই জন্য অপেক্ষা ছিল। যে ছেলেটাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, পুলিশের অপেক্ষা কবে সে সুস্থ হবে, তাকে জেলে পোড়া হবে, তার বিরুদ্ধে 8টা কেস, এরই অপেক্ষা ছিল। যে মেয়েটি রিসার্চ স্কলার, কলেজের গেটে প্রতিবাদে সামিল ছিল, ধৃতিমান পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে তার গায়ে ফেলেছে গরম মোম, খাওয়ার জল চাওয়ায় মেরেছে থাপ্পড়, খ্যামটা নাচিয়েছে অশ্লীল গানে। আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এরই অপেক্ষা ছিল আমার। আমরা বন্ধ ঘরে নেতাজি সুভাষ বিবেকানন্দ নিয়ে কত আলোচনা করে নিলাম। ওদিকে ক্ষুদিরাম মাতঙ্গিনী অস্থির হয়ে পায়চারি করে গেলেন। ওরাই বুঝতে পেরেছেন স্বৈরাচার শুধু নাম আর রং পাল্টায়। আমাদের সবার এটারই অপেক্ষা ছিল। আমরা কেউ রাতে ঘুমোতে পারি না। চোখের পাশে 14টা সেলাই নিয়ে শুয়ে থাকা ছেলেটা আমার ছেলেও হতে পারত। মানন্দে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, আদি প্রেমানন্দে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, ভজ রাম কৃষ্ণ নাম জপ রাম কৃষ্ণ নাম, নাম সুধা
নিশীথ রাতে বাঁশি বাজে শান্ত হও গো, শান্ত হও গো দল হাওয়া। রমণী শক্তি মহান শক্তি, মহিলাকে বন্ধন মুক্তি। অঙ্গনা নিবাসী আবদ্ধ ছিল কামিনী এবার সেকালে করিতেন জমি চাষ, সেকালেই নয় একালেও নয়, কত শীতালের মাস। দোল পূর্ণিমার একাকী সন্ধ্যায় আকাশের মুখা, চাঁদ নেই কোথায় জ্যোৎস্না। সমাজ সংস্কৃতিতে প্রতিনিয়ত ঘটছে অবক্ষয়, ক্ষণে ক্ষণে যুব শক্তির হচ্ছে জীবন ক্ষয়। বিপদগামিতায় মন্দ হলে সমাজ মন্দ হয়। কবি, তুমি এক লমায় কদম ধরো। সুখের লোভে মুখে দুঃখ চাপা, ভালোবাসা নির্বাসনে হৃৎপিণ্ডে রক্তক্ষরণ, কেঁদে ওঠে মন নিঃশব্দে। সকল পূর্ণতার মাঝে আমাদের বিচার হবেই। দেখো ভবিষ্যৎ তোমার জন্য বৃষ্টি এলো মাতার হাওয়ায়, তোমার জন্য মাতলা হাওয়ায়, আকাশ ভরা ভালোবাসায়, সবুজ মাঠে স্বপ্ন হয়ে। বাংলা ভাষা গর্ব আমার, সেই ভাষাতেই মাকে ডাকি। এখন দেখছি চারিদিকে এর পরের পর্ব, সেটা হচ্ছে আমরা আলোচনায় যে কেউ অংশগ্রহণ করতে পারে। আলোচনার বিষয় হচ্ছে এই বিশ্বকে এই শিশুর বাস্তব্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের 100 বছর, এই বছরে আগস্ট মাস থেকে আমরা সুকান্ত ভট্টাচার্যের স্মরণে এইবারে সুকান্ত ভট্টাচার্য মঞ্চ নামাঙ্কন করেছি এবং সুকান্ত ভট্টাচার্যের ওই কবিতার লাইন নিয়েই আমরা আলোচনা আনতে চাইছি। তবে আলোচনায় যারা অংশগ্রহণ করবেন কবিতা পাঠে তারা থাকবেন না, কারণ একই কবি বা সাহিত্যিক দুটো যদি অংশগ্রহণ করতে চান তাহলে সময় পারমিট করবে না। বন্যা গুপ্ত আলোচনায় অংশগ্রহণ করবেন, ডক্টর সদানন্দ ভট্টাচার্য করবেন। শুধু পথ শিশু বা পথ শিশু বা অনাথ আশ্রম এদের দাম দিয়ে একটা শিশুকে বাসযোগ্য ব্যবস্থা করা যায় না। বাসযোগ্য করার ঘর থেকে প্রথমে ঘরে আনতে হবে বিপ্লব। যেমন ছোট বয়স থেকে আমি ছেলে মেয়েকে মানুষ করেছি, হয়তো তার মিশন স্কুল হতে পারে, কিন্তু চেষ্টা করেছি যে জীবনে বিনোদন পক্ষ থেকে দূরে রাখার জন্য। এখন দেখি বাচ্চারা সমানে টিভিতে খেলা দেখে দেখে খেলতে বসে। আমি কিন্তু এটা আমাদের বাড়িতে এটা বন্ধ করার চেষ্টা করেছি, কারণ বাচ্চাদের জেদটা ওখান থেকেই আসে। টিভি দেখবো নইলে খাবো না, যেটা করবো না। শিশুর মধ্যে রূপকথা না আমরা যদি এনে দিতে পারি তাহলে মনোবিকাশ কখনো হবে না। আমরা তাদের খেলার জায়গা না আসতে পারি তাহলে সে জীবনে বাঁচবে কি করে? তার আজকে আমরা সাহিত্য লিখছি শুধুমাত্র আমাদের মনের মধ্যে একটা জগৎ তৈরি হয়েছে বলে, সে জগৎটা ওদেরকে এনে দিতেই হবে। যেমন স্কেটিং, এইসব খেলাধুলাও মানুষের মনের মধ্যে অনেক আনন্দ দেয়। শুধু পড়াশোনা করলো, ভালো হলো, ফার্স্ট হলো আমার বাচ্চা, সেটা আমি চাই না। এবং এর জন্য আমি চেষ্টা করি আমার ঘরের মধ্যে থেকে পরিবর্তন তৈরি করতে, যাতে শিশুকে সংসারে বাসযোগ্য, পৃথিবীর বাসযোগ্য আমি করে দিতে পারি, যাতে ও মনোবিকাশ ঘটে, শুধু শিক্ষার মাধ্যমে নয়। শিক্ষার প্রতি আমার কোনো আর বিশ্বাস নেই। যেখানে সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, সেখানে টাকার উপর দিয়ে সব চলে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে আমার বাচ্চারা বেঁচে থাকুন আর একটু ভালো থাকুন। না, 1 মিনিট 55 সেকেন্ড হয়েছে। যে শব্দটা আমরা হারিয়ে ফেলছি, দায়িত্বটা কিন্তু আমাদের থেকে শুরু হচ্ছে। আমরা শিশুদেরকে এটা করতে হবে, ওটা করলে ভালো হয় জ্ঞান দিচ্ছি, আমরা কতটা করছি? পরিবর্তনটা ভেতর থেকে হবে।
নিজেদের করতে হবে, নিয়মটা আমাকে মানতে হবে, তখন তাহলেই আমি অন্য কিছুটা দেখো। শিশুদের আমরা যদি একটু বিস্তৃতভাবে দেখতে চাই তাহলে দেখব কবির চোখ দিয়ে যে তিনি চেয়েছিলেন বিভাজনহীন সমাজ ব্যবস্থা, অর্থাৎ যেখানে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, শ্রেণী বিভাজন থাকবে না, কোনো জাতপাত, কোনো উঁচু নিচু, কোনো শাসক অথবা নিপীড়িত মানুষ এরকম কোনো ভেদাভেদ তিনি চান না। তিনি চেয়েছিলেন এমন এক পৃথিবী, যে পৃথিবীতে সমস্ত মানুষের অধিকার সাম্যের অধিকার হবে, সমান অধিকার হবে, কেউ কারোটা কেড়ে খাবে না। কিন্তু একটা 54 সভ্যতা সংকটের মুখে যে স্বপ্ন কিশোর কবি দেখেছিলেন বা যার বিরুদ্ধে কলম ধরেছিলেন, দারিদ্র, ক্ষুধা কাপড়, 43-এর মন্বন্তর, এই সমস্ত পৃথিবীটা আজও আমাদের সামনে জাজল্যমান। কেউ কেউ বলেন কিশোর কবি সুকান্ত চিরকালীন নয়, কিন্তু দেখুন তার আবেদন, তার লেখার মধ্যে দিয়ে যা বলে গেছেন তার প্রয়োজন আজকে আরো 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 বেশি করে। আমরা দেখেছি কবির বিলাসী নয়, আমরা তিমির বিলাসী। আমাদের কাজটা হচ্ছে এটাই, আমরা হা হুটা সচেতন হয়ে পড়লে খালি কবিতায় বিলাসিতা করলে তো হবে না। এই কঠিন যে সমাজ, এই শিশুদের কাছে আরো কঠিনতর হয়ে আসছে সবকিছু, সেখানে তিমির বিলাসী হয়ে আমাদের থাকতে হবে। এবং এই করতে গিয়ে আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া দেখছি, নানান কবিতা ছড়িয়ে যাচ্ছে, হাজার হাজার কবিতা রোজ আমরা দেখি, কিন্তু সেখানে মানবতার জয় খুব কমই থাকে। এবং যারা সত্যিকারের গল্পকার, সাহিত্যিক, তারা কিন্তু এইসব কবিতাগুলোকে অচ্ছুত বলেই মনে করে। সুতরাং আমরা যদি আজকে এই মঞ্চ থেকে একটা সিদ্ধান্ত নিই বা একটা আমাদের বিশাল অরণ্য নির্বিকার কেন খুঁজে পায় না শিকার ধরা হচ্ছে তেমন শত শত বড় কুটিমুখে নিচ্ছে সে ক্ষুধার্ত বড় তার রাজ্যে তার অজানা নির্দেশে খুঁজে আনা আগত অবধি সবার ওরাও তো সুখম হারার এমন নিয়মকে দুনিয়ায় সৃজাতে ছেড়ে বড় আমরা বাহ ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করে। সেই ঘটনাটিকে দেখছি সুদীপ পার্কের এক কোণে বসে অন্যমনস্ক হবে, সেও নাটিকাটি দেখছে। আসলে সুদীপের এছাড়া আর কোনো কাজ নেই। গত 1 মাস যাবৎ ডালাউচি পাড়ায় এ অফিস সে অফিস অনেকটা এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে বাধ্য হয়েছি, অথচ তুমি এমন, তোমার দিকে না তাকিয়ে থাকাও যায় না। কেন এমন হয়? দেখার জিনিস দেখা যাবে না, শোনার জিনিস শোনা যাবে না, বলার কথা বলা যাবে না, চারিদিকে শুধু না না না। তবে কি জীবন বন্ধুত্বের সংজ্ঞা বহন করে চলবে আবহমান কাল ধরে? অপেক্ষারা যুক্ত হয়েছে জিনিসের অবসর ভালোবাসার অনুভূতিরা নতুন রাখতে নির্ভর জানি
একটুখানি বলল কিনে চলবে না কাদা কাটা। হাটে মাঠে ঘাটে যাও, পুজো গিয়ে রাস্তায়, ছুটে যাও আড্ডায়, পুজো 4-5টায়, কিংবা অফিসে যাও ইরিশন এলাকায়। ভাবনা দিয়ে আধুনিকতা তার সঙ্গে ছোট বড় কবিতা লিখতে তাকে বড় বলা চিরকাল চলে। কজন মানুষ মিলে বড় নাহি বলে? মানুষের ভাবনার নিয়ম এমন, কে জানে কোথায় আসে লুকিয়ে রতন। নকল মানুষ হবে না তো সমান সমান, মানুষের গুণে আছে সদা ব্যবধান। কথায় সময় পাতা, কাজে হবে শুধু। আচ্ছা, বৃষ্টির জন্য একটা দিন দিয়েছো? সূর্যের জন্য একটা দিন? ওই যে বাতাস বইছে তার জন্য আছে দিন? এই যে গাছগুলো শীতল আঁচল দিয়ে আমাদের ধান উঠিয়ে দেয়, ওদের জন্য আছে একটা দিন? নীল আকাশ, ফোকা ফোকা সাদা মেঘগুলো যারা আমাদের মনটা হালকা করে দেয়, তাদের জন্য একটা নিশ্চিত দিন আছে, নির্দিষ্ট দিন। রাতের বেলায় চাঁদের যে মধুর হাসি আমাদের মাকে মনে করিয়ে দেয়, আছে তাদের জন্য গোটা একটা দিন। বিরিচারে মহাশূন্য তারি মাঝে দিন আসে যেন পরীক্ষার কাল, বিষণ্ণ সন্ধ্যার এই একাকী স্পর্শ দিলাম তোমায়। দিলাম শুষ্ক পাতা, জীর্ণ বলকল, যাবতীয় হিসেব নিকেশ, লোভ লালসা কাম ক্রোধ অভিমান। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে সেই কোন কালে। হিমশীতল সাদা দরজার ওপারে সবটুকু নীরবতা নিয়ে বসে আছে কেউ পরম কল্যাণিয়া। শুধু তার জন্য একবার বলতে ইচ্ছে করে, এই রোকো। ভূমির মাঝে তার সন্তান রোগে শোকে না কন্যা হয়েছে এই তাঁর অবদান। যদি কোনোদিন হারাও পর্যটনে সন্ধানী চোখে অনুভব নিয়ে খুঁজে দেখবে সেখানে নেই কোনো কন্যা সন্তান। পরিবার তার তামাক হয়েছে মুখে। আমি কলাবতী, গ্রাম দেখা কাছে, জেলা মোরানা, মধ্যপ্রদেশ, পিনকোড জানা নেই। হেলবো হোলি গানের বক্সটা মস্ত, মেয়েটি দাঁড়ালো বাসনের গায়ে ফেলে। নাচে গানে ওরা এই বাড়ির দিকে আসছে, তবে কি ঢুকবে গেট খুলে পথতলায়? দুরু দুরু বুকে রঙের স্বপ্নে ভাসছে তারও অধিকার ফাগুনের হোলি খেলায়। দরজায় ওরা থমকে দাঁড়ালো সব, ভিতরে ঢোকার হুকুম দিচ্ছে কই? গৃহকর্ত্রীর চোখ রাঙা হাব ভাব, ফিরছে ওরা থামিয়ে সব হইচই। বিষণ্ণ মুখ মেয়েটি বসলো কাজে, বুঝে গেছে সেই গরিব হওয়াটা পাপ। কাজ শেষ করে বাইরে বেরোলো যেই, তখনও চলছে হোলির মহোৎসব। একটি ছেলে দুগালে মাখালো আবেগ, খুশির আবেগে মেয়েটি বুঝলো চোখ। মরমের রং ঝলকে উদ্ভাসী, মনে হলো তার হোলি খেলা সার্থক। সন্তানে আলো দেখতে দেয়নি আমারই পরিবার। ছেলে হলে 1 লক্ষ টাকা নগদ, 1 কেজি সোনা যৌতুক হিসেবে পাওয়া যায়, কিন্তু মেয়ে হলে তাই তো এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড। এখানকার রুক্ষ মাটিতে গজে উঠেছে ঝরে যাওয়া কুড়ির নীলাবতীর গোসা। আমার 10 গর্ভের কন্যার উপবর্তিকা হত্যা
বসাবো? না, বিদায় দেব। আমি জানতাম আমি প্রতিবাদ করলে ওরা আমাকে মানে বাধ্য করবে, অথবা গলার টিপে শ্বাসরোধ করবে। সত্যজাত কন্যা শিশুকে নিয়ে পালিয়ে এসেছিলাম গোপনে, নতুন ভোরের স্বপ্নে অনিশ্চিত জীবনকে বরণ করে। চারিধারে পূর্বজরা গর্জে ওঠে এমন অনীতি অনাচারে। শ্রম বিনিময়ে সমমূল্য চাইছে পেতে হাতে, লিঙ্গ বিভেদ ভাঙল তারা অধিকারে হাতে। শপথ নিল জগৎ জুড়ে পুরুষ নারী সমান, অবলা ভেবে অন্তহীন কেন দিলে প্রাণ। ঘিরে রয়েছে যে বনভূমি, তাতে একটি ছোট্ট কবিতায় পাঠ করছি তাই শৃঙ্খলায়। কবিতাটির নাম কবরে যেও না। কবরে যেও না আহত কল্পনা, সময়ের সিঁড়িবে তোমাকে খুঁজেছি, আজও নিখোঁজ কেন খ্যাপা বাস্তব। এখনো অপেক্ষায় সঞ্জীবনী সুধা, চলে যাব সেই খোঁজে কতদিনের অপেক্ষায়। আসি কেমন? ধন্যবাদ দাদাকে। দাদাকে স্মারক তুলে দিচ্ছেন আমাদের সাংসদরা। মঞ্চে আসবেন সত্য সাধন দাস। আপন, কবিতার নাম আপন। কি হয় বলো কবিতা লিখে, কি হয় লিখে গান? মানুষ যদি মানুষ না হয় কে বাঁচাবে মান? মানুষ আদি মানুষ মারে, ধর্মে অন্ধ জাতি, জ্ঞানের আলোয় দেবীর জাগে কাটে আঁধার রাতে। আমি তুমি সব ভেড়াদের তুচ্ছ করে দিয়ে আমরা মানুষ এই পরিচয় বাঁচব আলো নিয়ে। আধার কালো মুছতে হবে, গড়তে নতুন কিছু। এই পৃথিবীর আমরা সবাই কালের কিছু কিছু। জন্ম হলেই মৃত্যু হবে, করতে হবে কাজ। কাজের মাঝেই থাকবে বেঁচে স্বপ্ন ভরা সাজ। হাত দুখানি বাড়িয়ে দিয়ে মনকে উদার করে আপন করে নাও সকলে ভালোবাসার ডোরে। নমস্কার। ধন্যবাদ সত্য সাধন দাস মহাশয়কে। তাকে স্মারক তুলে দিচ্ছেন, সম্মাননা পত্র দিচ্ছেন আমাদের সাংসদরা। মঞ্চে আসবেন শিবশঙ্কর বক্সী মহাশয়। আমার কবিতার নাম ইচ্ছে কুসুম। বয়স বাড়ছে, বাড়ুক না, খোকা হয়ে আর থাকবো না। দাদা থেকে কাকু হয়েছি, সেসব নিয়ে মোটেই ভাববো না। রাত পড়েছে, কি এসে যায়, চিবিয়ে তো ভাত খেতেই পারি। চোখে ছানি পড়েছে বলে মাস করে চালাই গাড়ি গুলি। বয়স আছি, হতেও পারে, সেদিক মানে তাকাই না। জিনিসের থাকলেও ভাই এসব কিছুই মানি না। সাত ঊর্ধ্ব হয়েও আমি দাঁড়িয়ে ট্রেনে যেতেই পারি। মনটা আমার অনেকটা পথ দেব পারি। চুল পেকেছে পাকুক না, অলপ আমি লাগাই না। প্রকৃতির কাছে প্রকৃতি করেছে, নিজেকে আমি সাজাই না। কবিতা দেখে মনের টানে ইচ্ছে মেরে জমাই পারি। দেশ শান্তে ঘুরছি যেটাই, থাকতেও আমি ঘরও বাড়ি। রোগ শোকে তো আসতেই পারে, তাতে একটু ঘাবড়াই না। ইচ্ছে শক্তিটা ধরে রাখবো, কোনো মাথায় বিঁধবে না। বুড়ো বললেই কি বুড়ো হলাম, বয়স পরক করি না। মনটা শুধু রাখতে গিয়ে বিপরীত কারবারি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের শিবশঙ্কর দাকে মহাশয়। নাম সমাজের কলঙ্ক এবং লজ্জা। পথের দিশা খুঁজব বলেই বাড়ির চৌকাট নিয়েছি। ছোট সেই অগণিত ঢেউ স্পর্শ করবো বলেই নদীর কাছে গিয়েছি। সুমধুর ফলের আস্বাদন পাবো বলেই গাছের কাছে গিয়েছি। বাতাসে আন্দোলিত সুমিষ্ট গন্ধের আহ্বানে প্রজাপতি মৌমাছির পিছু নিয়েছি। পথ চলতে চলতে কত
পতিত নিকৃষ্ট মনের মুখোশধারী মানুষের উপরও কি করেছি, যারা কিনা পার্থেনিয়াম বিষাক্ত গাছের মতো সজ্জনদের সঙ্গে মিশে নির্লিপ্তভাবে মিশে থাকে, সুযোগ বুঝেই হিংস্র ভাইনাদের মতো ওট কেটে বসে থাকে বিষাক্ত আঁচড়ের অপেক্ষায়, যা কিনা সুস্থ সমাজের কলঙ্ক এবং লজ্জা। বিদ্যা সত্য সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে হাত দিয়ে দেখে নিই আমার সিদ্ধাটা ঠিকঠাক আছে কি। ইদানিং সংবাদপত্রে দেখি কিছু লোকের সিদ্ধাটা নেই, অবশ্য কেউ কেউ দাবি করে দেয়। আমিও তাই বিশ্বাস করে বলি সিদ্ধাটা একবার হাত ঘুরিয়ে দেখে শ্রী ভগবানের নাম করার আগে একবার ঠিকঠাক আছে কি। দূরদর্শনে ছবি দেখি ডুপ্লিকেট ফাইবারের সিট দ্বারা শিক্ষিত রুচিবান ভদ্রলোককে সম্মান সহকারে প্রদান করা হচ্ছে। এ কথা সাধারণ মানুষ বুঝলেও আমি কিছুতেই বুঝতে পারি না। তাই প্রত্যহ সকালে ঘুম থেকে ওঠার আগে সিদ্ধাটা একবার হাত ঘুরিয়ে দেখে নিই কাকের মতো কাক যেমন চোখ বুঝে থাকে সিদ্ধাটা ঠিকঠাক আছে কিনা, যদি আমার এতে কোনো বোধ হয়। মন্ত্র ডেকে নিচ্ছি। তো এখন স্মৃতিটাই আছে, গতিটা কমে গেছে, খুব বেশি সময় নেব না। রাতের হবে দেখছি হাই তুলছে, ঘুমে চলে গেছে লাঞ্চ খাওয়ার পরে। যাই হোক, আমার যেটা বলতে চাইছি প্রলয় বসু মহাশয়কে। যে কবিতাটা এবারে বর্ণনগর সাহিত্য সম্মেলনের বইতে প্রকাশিত হয়েছে আনছি, সেইটা পুরোটাই বলবো 3 মিনিট সময়। কবিতার নাম অবশ্যই কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরণে মৃত্যুঞ্জয়ী। আগুন ঝরেছে স্বপ্নে তোমার, ছন্দে হারো ত্রিশূল, দুর্যোগের রাজনীতি জাল, কলমে ছিন্ন মন। বাংলার মাটি ভোলেনি তোমায়, ভোলেনি বাংলা বায়ু, তুফানের কবি চির বিদ্রোহী হরজন্মায়। তীরধারে নব আগ্নেয়গিরি হয়েছে রিক্ত ঋণ, প্রতিপদে শরীর নব বিপ্লবী তোমার কাটিয়েছে। মাৎসন্যায় কুঠার হেনেছ, গদ্যে বারুদ ভানো, ফুল খেলিবার দিন ভুলায়েছ নবপ্রজন্ম। দুর্নীতি বলে চাবুকের মতো দাবা মান ও বিষয়, দুর্ভিক্ষে দিশাহারা ক্ষণে দেখায় সেগুলি পথ। হে মহাজীবন দেশময় কাল তোমার আঘাতে ভাসু, ক্ষুধার্ত পাতে পূর্ণিমা চাঁদ রুটি দেখা যায়। তুফানের কবি চির বিপ্লবী বিদ্রোহী বনফুল সুকান্ত, তুমি অমন কান্তি মন ভুলে ছিল। শোষণের মূলে হেরেছে চাবুক, দূষণে দিয়েছে ছাই, তোমার মরণে তোমার স্বপনে ঋণী থেকে যাই তাই। অন্ধ রক্তে শোষণ যন্ত্রে দুর্দম করা ঘাস, কবিতা করতে মিঠুর দখলে দুর্মত পোকা। আগুন জ্বেলেছে শব্দে তোমার কলমের অনবিশাল, সুকান্ত তুমি অমন কান্তি তোমার পবিত্র। গুটি কয় সুধীজন যারা আছেন তাদেরকে প্রণাম, নমস্কার, ভালোবাসা। আমার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ছান্দসিকের কথা আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত, সেখান থেকে একটি কবিতা বলছি। পুরাতনী স্মৃতি। ছেড়ে যাওয়া বন্ধু সুজন মনের মাঝে আসে, হারিয়ে যাওয়া পথগুলি সব স্মৃতি হয়ে ভাসে। জলের ওপর আকাশ ছবি যেমন ফুটে ওঠে, নানান কথার টুকরো গোলা হৃদয় বারে ফোটে। অতীত চরণ কতই গানে হারানো দিনের সুর। লক্ষ্মী বিশ্বাস ভূমি অব্যক্ত সূচনা দাঁড়ি সামনে হেঁটা করিম চাচা, স্মৃতিতে হামাগুড়ি দেয় ছেলেবেলার দিনগুলো। চাচার নিজের হাতে বোনা লাল শাকের লাল ভাত খাওয়া, নোটে পালং কিংবা মুই, পথে দেখা প্রায় রোজ তার সাথে আলম করিম চাচার ছেলে। খেতে কাপ ছেড়ে মুখে ফুট তুলে স্কুলে ছোটা তার, টিফিনে খানি খুঁটোপুটি ফুটবল
থেকে সম্মাননাপত্র তুলে দিচ্ছেন আমাদের শ্যামসুন্দরদা। দুপুর ছাপিয়ে ভরে উঠছে ব্রিগেড, ভরসা যোগায় অকল্পি ঘাস মাতা, পলাশ শিমুল কৃষ্ণ রাধা চূড়া, দূরে দাঁড়িয়ে তারাও করে রেখে নদীর পুরীতে উর্বর চলাচল, জনতার স্রোতে খণ্ড বিখণ্ড পুস্তক, যত বাধা প্রতিবন্ধকতা অন্তরায়, দুর্বল গতি বিরাট করে না জয়। কুশলমণিতে বজ্র হিলি, কুশলমণিতে বজ্র ছিলি খানে, নৈদিকে ভায় বক্রক্রিয়া ধন, চাতক দৃষ্টি লোভাতুর জয় যেন সে ঘুরে ফেলে জীবন বিক্রমায়। দিঘি কাননের বসন্ত রাতে ছাপ, সূর্যরশ্মি ঝলমলে ঘাস জননী, কোলে তার ছা সন্তান সাবালক, আগিয়া দূরে দিদি সুন্দর লালগোলা। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আমাদের শ্যামসুন্দরদাকে, মানে যার ছত্রছায়ায় আমরা সবাই সমবেত হয়েছি। তাকে স্মারক তুলে দিচ্ছেন সত্যসাধন দাস, গৌতম দা একটু যান, গৌতম দা একটু যান, প্রিয় দা একটু যান, অনিন্দিতা একটু যান। আমাদের শ্যামসুন্দরদাকে স্মারক এবং সম্মাননাপত্র তুলে দিচ্ছেন একাধারে তার বিশিষ্ট কমিটি। কিছু বক্তব্য রাখছেন সদানন্দ দা। সকাল থেকে আপনারা সকলে বসে আছেন বলে এখানে বক্তব্য এখন কোনো বেশি বলি কথা ভালো লাগবে না শুনতে কারোরই। বরানগর সাহিত্য সম্মেলন প্রতি বছর তার বার্ষিক অনুষ্ঠান করবে এবং স্বাভাবিকভাবেই একটা সাহিত্য সম্মেলনে যত কর্মকর্তাই থাক সেখানে যদি কবি বা শ্রোতা না আসেন সেই সাহিত্য সম্মেলন কখনোই হয় না। তাই সকলের সহযোগিতা ছাড়া এই ধরনের সম্মেলন হয় না। একটা কথা ঠিকই একজন বলেছেন কথার মধ্যে যে যখন কবিতা পড়া হয় তখন শোনার লোক খুব কম থাকে, মানে যারা থাকছেন মঞ্চে তাদেরও আজকাল ডিজিটাল যুক্ত, অনেকেরই প্রায় মোবাইলে চোখ থাকে, বলে কানটাও সবসময় পরিষ্কার থাকে না। এই অভ্যেসটা আমাদের একটু বোধহয় বদলাতে হবে। আমরা যদি একটু নিজের কবিতা বলতে উৎসাহ বোধ করলে অন্যের কবিতা শুনতে একটু উৎসাহ বোধ করা দরকার, তা না হলে এটা রেসিপ্রোকেটিভ হয় না, মানে দেওয়া নেওয়াটা হয় না। এবং দেওয়া নেওয়া না হলে হৃদয়ে কোনোদিনই পৌঁছবে না, তাহলে এটা একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে যাবে। সেই বাণিজ্যিক ব্যাপার থেকে বেরোতে হলে একটু সকলকে সচেতন হতে হবে যাতে অন্যের কথাটা আমি শুনি এবং প্রয়োজনে অন্য কিছু সাজেশন দেওয়া দরকার। যে আমি একটা কবিতা শুনলাম, কারোরটা ভালো লাগলে তাকে ডেকে আলাদা করেও বলতে পারেন ভালো, বা তার কিছু সাজেশন থাকলে যে এই শব্দটাকে পাল্টালে ভালো হয়, এখানে ছন্দের একটু অভাব লেগেছে, এটা বলাটা কিন্তু সমালোচনা নয়, এটা হচ্ছে আলোচনা। এই আলোচনাটা দরকার। আলোচনা তখনই হবে যখন আপনি শুনেছেন, না শুনলে আর আলোচনা করবেন কি করে? ফলে এটা হয় না। আমি এখানে বলতে এসেছিলাম অন্য কথা, কিন্তু সেটা এখন আর বলার পরিস্থিতি নেই। এক লাইন দু লাইনে আমি শুধু আমার কথাটা বলে জনগণতে যাচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি আমি এই ত্রিপুরার উদয়পুরে গিয়েছিলাম, সেখানে ভুবনেশ্বরী মন্দিরে রবীন্দ্রনাথের ওই রাজর্ষি উপন্যাসটাকে আমার মনে হলো দাঁড়ালে যেন চোখের সামনে একটা উপন্যাস ভেসে উঠলো। কবিতা ওখানে দাঁড়িয়ে এমনি আসে, পলাশ যেভাবে ছড়িয়ে আছে, যেভাবে মন্দিরটা আছে, যেভাবে গোমতী পাশে আছে, যেমন দাঁড়িয়ে আমার মনে হলো যে আমার বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে সত্যি রাজা এত রক্ত কেন, এই কথাটা আমার সেখানে দাঁড়িয়েও মনে হলো যে রাজা কেন এত রক্ত। রক্তের প্রয়োজন তো নেই, আমরা রক্ত বাদ দিয়ে যদি কিছু করতে পারি সেটাই বরানগর সাহিত্য সম্মেলনের উদ্দেশ্য। আমরা আসুন সবাই মিলে চেষ্টা করি সাহিত্যের মাধ্যমে সমাজকে অন্তত কিছুটা দিয়ে যেতে। খুব বিন্দুও হতে পারবো না, কিন্তু বিন্দুর কাছাকাছি পৌঁছতে পারলেও মনে করবো অনেক।